জি স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বায়োলজি ক্লাসে উপস্থিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকের বায়োলজি ক্লাসে আমরা আলোচনা করব ফুল এবং ফল নিয়ে। বিশেষ করে আজকে আমরা পড়ব একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ এবং বড় ধরনের যে ফলগুলো, সেই ফলগুলো কিভাবে তৈরি হয়, সেই ফল সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি ফুলের অনেকগুলো বিষয় নিয়ে। আজকে একটু আহ সেই বিষয়গুলো একটু রিভাইজ করে আমরা ফলের আলোচনায় যাব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা বায়োলজির ক্ষেত্রে তিন ধরনের জীব নিয়ে আমরা পড়াশোনা করি। প্রথম হচ্ছে বোটানি বা উদ্ভিদ নিয়ে আমরা পড়াশোনা করি। জুলজিতে আমরা বিভিন্ন রকম অ্যানিমেল বা প্রাণীদের নিয়ে পড়াশোনা করি। তো সর্বশেষ হলো মাইক্রোবায়োলজি বা অণুজীব বিজ্ঞান নিয়ে আমরা বিভিন্ন রকম প্যারাসাইট এবং অণুজীব নিয়ে আমরা পড়াশোনা করি। তো বোটানিতে আমরা যে উদ্ভিদ নিয়ে পড়ি, আজকে যে ফুল এবং ফল নিয়ে আলোচনা করব, এগুলো মূলত হচ্ছে উদ্ভিদের বিভিন্ন পার্টস, উদ্ভিদ দেহের বিভিন্ন অংশ এগুলো। তো প্রথমে বলছি ফুল নিয়ে। ফুল বলতে আমরা কি বুঝি? ফুল হচ্ছে একটা প্রজনন অঙ্গ। ফুল হচ্ছে একটা প্রজনন অঙ্গ, উদ্ভিদের প্রজনন অঙ্গ, অর্থাৎ উদ্ভিদের যে প্রজনন, এই প্রজনন প্রক্রিয়াটা বেশ কিছু মাধ্যমে বা বেশ কিছু ভাবে সম্পন্ন হয়ে থাকে। তার মধ্যে অন্যতম একটা মাধ্যম হচ্ছে ফুল। এবং আমরা জানি যে ফুলের মধ্যে বিভিন্ন লেয়ার থাকে, এগুলো আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আমি সেদিকে আর যাব না, সংক্ষেপে একটু রিভাইজ করে আমরা আমাদের নেক্সট আলোচনায় যাব। এখন আমরা যদি একটা ফুলের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা একদম সহজ কথায় সহজভাবে যদি বলি, এই ধরনের একটা ফুল যদি আমরা নিই হাতে, তো ফুলে কি কি অংশ আমরা দেখি? একটা ফুলে আমরা দেখি একদম নিচের দিক থেকে শুরু করলে পুষ্পবিন্ত, পুষ্পবিন্তের উপরে ঠিক উপরে দেখেন পুষ্পাক্ষ, এবং পুষ্পাক্ষের পাশে চতুর্দিকে দেখেন বৃত্তাংশ। এই ঠিক উপরের অংশে হলো স্ত্রীস্তবক, এবং স্ত্রীস্তবক তিনটা অংশ নিয়ে গঠিত। একটা হলো গর্ভ মুন্ড, একটা গর্ভ দণ্ড, আর একটা হলো গর্ভাশয়। এখানে দেখেন মার্ক করে দেখানো হয়েছে। এরপর আমরা কি দেখি? পুংকেশর দেখি, এবং পুংকেশরের মধ্যে আমরা দুইটা অংশ দেখি, একটা হলো পরাগধানী আর একটা হলো পরাগ দণ্ড। অর্থাৎ পরাগধানীকে যে দণ্ড ধারণ করবে বা পরাগদণ্ডের মাথায় যেটি থাকবে সেটি হচ্ছে পরাগধানী, এবং পরাগধানী যেটির মাথায় থাকবে সে দণ্ডটির নাম হচ্ছে পরাগদণ্ড। এরপর হলো পাপড়ি। তাহলে এগুলো হলো একটা টিপিক্যাল ফ্লাওয়ার বা একটা আদর্শ ফুলের বিভিন্ন বিভিন্ন পার্টস। আচ্ছা, আজকে মূলত আমরা আলোচনা করব ফুল নিয়ে এবং হচ্ছে বড় আকারের ফলসমূহ নিয়ে। পুষ্পবিন্যাসের আলোচনা গত ক্লাসে করে ফেলেছিলাম। আমরা পুষ্পবিন্যাসের ক্ষেত্রে কি দেখি? পুষ্পবিন্যাস মূলত বলা হচ্ছে কাকে? মঞ্জুরি দণ্ড পুষ্পাধারের উপরে পুষ্পের সজ্জা বা বিন্যাস পদ্ধতিকে বলা হচ্ছে পুষ্পবিন্যাস। পুষ্পবিন্যাসকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অনিয়ত বা রেসিমস পুষ্পবিন্যাস, আরেকটা হলো নিয়ত বা সাইমস পুষ্পবিন্যাস, আরেকটা হলো বিশেষ পুষ্পবিন্যাস। দেখেন, ফুল সহ একটি শাখা যদি আমরা নিই এভাবে, বিশেষ করে একটা ধুতুরা ফুল যদি আমরা নিই, আমরা এখানে শাখা দেখতে পাচ্ছি, পাতা দেখতে পাচ্ছি, বীথি বা ক্যালিক্সের অবস্থান দেখানো হয়েছে চিহ্ন দিয়ে দেখেন। এরপর দল বা করলার অবস্থান দেখানো হয়েছে। এরপর এটিকে যদি ঠিক লম্বভাবে ছেদ করা হয়, লম্বভাবে যদি এটিকে কাটা কাটা হয় ফুলটিকে, তাহলে ফুলের ভিতরে আমরা যে যে অংশগুলো দেখি, ডান পাশের ছবিতে দেখানো হয়েছে। এর নিচ থেকে যদি আমরা যাই, একদম সবচেয়ে নিচে দেখেন ফুলের লম্ব ছেদে প্রথমে পাচ্ছি আমরা বোটা, এরপর আমরা পাই থ্যালামাস, এরপর আমরা দেখি গর্ভাশয়, এক পাশে আমরা দেখি বৃত্তাংশ, এটিকে উপরের দিকে আমরা দেখি যে পুংদণ্ড শুরু হয়েছে, এবং গর্ভাশয়ের ঠিক সোজাসুজি উপরের দিকে দেখেন এটা হলো গর্ভদণ্ড। এরপর গর্ভদণ্ডের ঠিক উপরে হলো গর্ভমুণ্ড। এরপরে পুংদণ্ডের ঠিক উপরে দেখেন পরাগধানী, এবং ফুলের চতুর্দিকে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে বলি আমরা ফুলের পাপড়ি। তাহলে এই গেল ধুতরা ফুলের বিভিন্ন অংশ। একটা আদর্শ ফুলের বিভিন্ন অংশের বর্ণনা দিতে গেলে আমরা যদি ধুতরা ফুলের ছবিটা এঁকে বিভিন্ন অংশ দেখিয়ে দিই, আমাদের কিন্তু আলোচনাটা
কমপ্লিট হয়ে যাবে। এখন ফুলের মধ্যেও কিন্তু বিভিন্ন রকম ফুল আমরা দেখি, যেমন আমরা দেখি এক প্রতিসম বা অসমাঙ্গ ফুল, এবং আরেকটা দেখি বহু প্রতিসম বহু প্রতিসম সম্পূর্ণ উভলিঙ্গ বা সমাঙ্গ ফুল। তাহলে এটা হলো অঙ্গের সমতা অনুসারে। তাহলে এখানে আপনারা দেখেন বাম পাশে যে ছবিটা, আমরা বলতে পারি যে যে ফুলের প্রত্যেকটা স্তবকের সদস্যগুলো আকার আকৃতিগত দিক দিয়ে একই রকমের থাকবে তাকে বলা হবে সমাঙ্গ ফুল। যেমন ধুতরা, সরিষা, জবা এগুলো হলো সমাঙ্গ ফুল। এবং আমরা ইরেগুলার ফ্লাওয়ার বা অসমাঙ্গ ফুল বলতে বুঝি যে ফুলের যে কোনো স্তবকের বিশেষ করে বৃতি ও দল সদস্যগুলো আকার ও আকৃতিগত দিক দিয়ে ভিন্ন রকম হয়, সেগুলোকে আমরা বলবো অসমাঙ্গ ফুল বা ইরেগুলার ফ্লাওয়ার। যেমন মটর, অপরাজিতা, শিম এগুলো হলো অসমাঙ্গ ফুল। আপনারা দেখেন আমাদের এখানে ছবিতে হাতের ডান পাশে যেটি আমরা দেখতে পাচ্ছি এগুলো অসমাঙ্গ ফুল। এরপরে আমরা গর্ভাশয়ের অবস্থান অনুসারে ফুলকে ভাগ করেছিলাম তিন ভাগে। একটি হলো হাইপোগাইনাস ফ্লাওয়ার, আরেকটি হলো এপিগাইনাস ফ্লাওয়ার, আরেকটি হলো পেরিগাইনাস ফ্লাওয়ার। হাইপোগাইনাস ফ্লাওয়ার কোনগুলো? যে সকল ফুলে বীতি, দল, পুংস্তবক গর্ভাশয়ের ঠিক নিচে থাকে। আপনারা দেখেন বাম পাশে উপরে যে ফুলটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বীতি, দল, পুংস্তবক গর্ভাশয়ের ঠিক নিচে থাকে, এই জন্য এগুলোকে বলা হচ্ছে হাইপোগাইনাস ফুল। হাইপো মানে হচ্ছে নিচের দিকে। আমরা যখন অ্যাবডোমেনের রিজন যখন করি আপনারা দেখবেন হাইপো গ্যাস্ট্রিয়াম বলা হচ্ছে রিজনটাকে, অর্থাৎ তলপেটের নিচের অংশটা। তদ্রুপ এই গর্ভাশয় যদি নিচে থাকে ফুলের মধ্যে, এটিকে বলা হবে হাইপোগাইনাস ফ্লাওয়ার বা হাইপোগাইনাস ফুল। হাইপোগাইনাস ফুলের উদাহরণ হিসেবে যদি আমরা বলি, আমরা ধুতরার কথা বলতে পারি, জবার কথা বলতে পারি, সরিষা, বেগুন, মরিচ এগুলো হচ্ছে হাইপোগাইনাস ফ্লাওয়ার। এরপরে দেখেন ডান দিকে যে ফুলটা আমরা দেখতে পাচ্ছি এটি হলো এপিগাইনাস ফ্লাওয়ার। এই ফুলে বীতি, দল, পুংস্তবক এগুলো সবগুলো দেখেন গর্ভাশয়ের উপরের দিকে, গর্ভাশয় একদম নিচের দিকে। নিচের যে স্ফীত অংশটা এটা হলো গর্ভাশয়, আর উপরের দিকে দেখেন বৃতি, দল, এই পাপড়ি এগুলো সব উপরের দিকে আছে। তাহলে এই ধরনের বৃতি, দল, পুংস্তবক এগুলো যদি গর্ভাশয়ের উপরের দিকে অবস্থিত থাকে তাহলে সেই ফুলগুলোকে বলা হবে এপিগাইনাস ফুল। আমরা বলতে পারি লাউ, কুমড়া, ঝিঙা এগুলো হচ্ছে এপিগাইনাস ফুল। আমরা নিচের ছবিতে চলে আসি। নিচে দেখেন এই ছবিটা, এখানে বীতি, দল, পুংস্তবক এগুলো গর্ভাশয়ের কটিদেশে বা কোমরে অর্থাৎ গর্ভাশয়কে ঘিরে অবস্থিত আছে। আমরা এটাকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে ফুলে বীতি, দল ও পুংস্তবক গর্ভাশয়ের কটিদেশে অর্থাৎ গর্ভাশয়কে ঘিরে অবস্থিত থাকে তাকে বলা হয় পেরিগাইনাস ফ্লাওয়ার বা পেরিগাইনাস ফুল। তো পেরিগাইনাস ফুলের পুষ্পাক্ষ পেয়ালাকৃতির হয়, যেমন গোলাপের ক্ষেত্রে আমরা এমনটা দেখি। তাহলে এগুলো গেল হলো গর্ভাশয়ের অবস্থান অনুসারে ফুলের বিভিন্ন রকম ভেদ। আচ্ছা, আমরা তাহলে একটা ফুলের বিভিন্ন অংশে আমরা কি কি পাই? আমরা একটা ফুলের বিভিন্ন অংশে আমরা পাই পুষ্পাধার বা থ্যালামাস, এরপর আমরা পাই ক্যালিক্স বা বিতি, এরপর আমরা পাই এপিক্যালিক্স বা উপবীতি, এরপর আমরা পাই করলা বা দলমণ্ডল, এরপর আমরা পাই পুংকেশর বা পুংদণ্ড, এরপর অ্যান্থার পরাগধানী, এরপর হলো অ্যান্ড্রোসিয়াম বা পুংস্তবক, এরপর আমরা পাই কার্পেল বা গর্ভপত্র বা গর্ভাশয়। তাহলে যদি বলা হয় যে পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু প্রায় প্রতি বছরই আসে যে ধুতুরা ফুলের অথবা একটা আদর্শ ফুলের প্রধান অংশগুলো নিয়ে আলোচনা করো, প্রধান অংশগুলোর পরিচয় দাও। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি ধুতুরা ফুল দিয়ে আমরা আলোচনা করতে পারি যে ধুতুরা ফুলের প্রধান পাঁচটা অংশ বা ফুলের প্রধান পাঁচটা অংশ হলো থ্যালামাস বা পুষ্পাধার, ক্যালিক্স বা বিতি, করলা বা দলমণ্ডল, অ্যান্ড্রোসিয়াম বা পুংস্তবক, গাইনেসিয়াম বা স্ত্রীস্তবক। এর এর মধ্যে থ্যালামাস হলো একটি অক্ষ যার গায়ে বাকি চারটি স্তবক সজ্জিত থাকে। তাহলে কোনো কোনো ফুলের দুই একটা অংশ কম থাকতে পারে। ওই ধুতরা ফুলের যেহেতু পাঁচটায় অংশ আছে, তাহলে এটাকে একটা আদর্শ ফুল ধরে নিয়ে আপনারা পরীক্ষায় আপনাদের উত্তরটা কমপ্লিট করতে পারবেন।
তারপর ফুলের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করছিলাম। ফুলের ক্লাসিফিকেশনের মধ্যে আমরা পূর্ণত অনুসারে ফুলকে দুইটা ভাগে ভাগ করতে পারি। যদি দেখা যায় যে কোন একটা ফুলের মধ্যে 5টা অংশ সবগুলাই আছে, তাহলে ওই ফুলটাকে বলা হবে সম্পূর্ণ ফুল। ধুতরা, জবা এগুলোকে আমরা বলতে পারি সম্পূর্ণ ফুল। আর অসম্পূর্ণ ফুলে আমরা কি দেখি, যে ফুলে 5টা অংশ নাই তাকে আমরা বলি অসম্পূর্ণ ফুল। যেমন দেখেন কুমড়া, শসা, ঝিঙা এগুলো হলো অসম্পূর্ণ ফুল। কারণ কি? কারণ হচ্ছে যে এই সকল ফুলে পুংস্তবক, স্ত্রীস্তবক এর যে কোনো একটি অনুপস্থিত থাকে। তো এই গেল হচ্ছে ফুলের কাঠামো, ফুলের বিভিন্ন গঠন নিয়ে আলোচনা এবং ফুলের প্রকারভেদ। এরপর আমরা আলোচনা করব বিভিন্ন রকম ফ্রুটস বা ফল নিয়ে। আসলে ফল বলতে আমরা কি বুঝি? কেউ কি বলতে পারবেন ফল বলতে আমরা কি বুঝি? কেউ পড়েছেন কিনা বিষয়টা? পড়া থাকলে শেয়ার করতে পারেন। আচ্ছা, আমি বলে দিচ্ছি, উদ্ভিদের যে গর্ভাশয় আছে, এই গর্ভাশয় যখন পরিপক্ক হবে তখন সেটাই ফলে পরিণত হবে, অর্থাৎ পরিণত গর্ভাশয়কেই কি বলা যাবে? ফল বলা যাবে। এভাবে বলা যায়, ইংরেজিতে যদি বলি, ফ্রুটস আর দ্য ম্যাচিউর ওভারি অর ওভারিস অফ ওয়ান অর মোর ফ্লাওয়ার্স। অর্থাৎ উদ্ভিদের যে ওভারি আছে, ওভারি 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 যখন ম্যাচিউর হবে, পরিণত হবে, ফুলের ওভারি গুলো যখন পরিণত হয়ে যাবে তখন সে পরিণত ওভারিকে বলা হবে ফ্রুটস বা ফল। তাহলে পরিণত কিভাবে হবে? আমরা পরাগায়ন নিয়ে আলোচনা করেছিলাম, পরাগায়নের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম। তো পরাগায়নে মূলত কি ঘটে? নিষেক ঘটে। এবং নিষেকের কারণে এখানে এই কি হয়, নিষেকের কারণে যে ডিমগুলো থাকে, যে ডিম্বকগুলো থাকে, সেগুলো বীজে পরিণত হয়। এবং আমরা বিশেষ করে আম, জাম, লিচু, কাঁঠাল, এই যে বিভিন্ন রকম আমরা যে বীজগুলো আমরা দেখি, এগুলো কিন্তু ওই ডিম্বকগুলা যখন পরিণত হয়, এগুলো কিন্তু এই ফলগুলার বীজে পরিণত হয়। আর ডিম্বক যখন আস্তে আস্তে বীজে পরিণত হয়, সেই সময় কিন্তু গর্ভাশয়টা বসে থাকে না, গর্ভাশয়টা আস্তে আস্তে আকার আকৃতিতে একটা সাইজ লাভ, একটা সাইজে পৌঁছে যায়, তখন সেটা ফ্রুটস বা ফলে পরিণত হয়। আর নিষেকের ফলে যে ডিম্বকগুলা বীজে পরিণত হয়, সাধারণত নিষেক নিষেক ছাড়া কিন্তু ডিম্বক বীজে পরিণত হতে পারে না। নিষেকের কারণেই গর্ভাশয়টি ফলে পরিণত হয়, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। যে ফল কিভাবে তৈরি হচ্ছে? নিষেকের কারণে উদ্ভিদের যে গর্ভাশয়, গর্ভাশয়ের যে এই ডিম্বকগুলো আছে, ডিম্বকগুলো বীজে পরিণত হয় এবং গর্ভাশয়টা ফলে পরিণত হয়। আমি আবারও বলছি, উদ্ভিদের যে নিষেক প্রক্রিয়া ঘটে, নিষেক প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের এই যে ডিম্বকগুলো থাকে, সেই ডিম্বকগুলো বীজে পরিণত হয় এবং পাশাপাশি উদ্ভিদের যে গর্ভাশয়, গর্ভাশয়টি ফলে পরিণত হয়। এবং নিষেকের জন্য কিন্তু দুই ধরনের কোষ তৈরি হতে পারে, একটা হলো পুংজনন কোষ আর একটা হলো স্ত্রী জনন কোষ। এখন পুষ্পক উদ্ভিদে যদি এই পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষের মিলন ঘটে, সেটাকেও আবার নিষেক বলে। এখন আমরা যদি পুংজনন কোষ, স্ত্রী জনন কোষের সৃষ্টি নিয়ে পড়ি, তাহলে মোটামুটি একটা ফল কিভাবে তৈরি হয় সেটা সম্পর্কে অনেকটা ধারণা হয়ে যাবে আমাদের। পুংজনন কোষ কিভাবে সৃষ্টি হয়? ফরমেশন অফ মেল গ্যামিট। গ্যামিট মানে হলো জনন কোষ। পরাগধানী, আমরা ফুলের ছবিতে যেটা দেখেছিলাম পরাগধানী, এই পরাগধানীর ভিতরে কিছু পোলেন থাকে, পোলেন মাদার সেল বলা হয়, পরাগ মাতৃকোষ। আমরা মিওসিস বিভাজন পড়েছিলাম, এখানে কিন্তু সেই মিওসিস বিভাজন ঘটে। মিওসিস বিভাজনের মাধ্যমে প্রত্যেকটা পরাগ মাতৃকোষ থেকে 4টা করে পরাগরেণু তৈরি হয় এবং প্রত্যেকটা পরাগরেণুর 2টা করে আবরণ থাকে। বাইরের আবরণকে বলা হয় এক্সাইন এবং ভিতরের আবরণকে বলা হয় ইনটাইন। এই এক্সাইন আবরণে জাম পোর নামক ছিদ্র থাকে। পরাগরেণুর নিউক্লিয়াসটা মাইটোসিস বিভাজনের মাধ্যমে টিউব নিউক্লিয়াস এবং জেনারেটিভ নিউক্লিয়াসের সৃষ্টি করে। সাধারণত এই দুই নিউক্লিয়াস অবস্থায় কিন্তু পরাগায়ন ঘটে। আর পরাগায়নের ফলে পরাগ রেণুটি গর্ভমুণ্ডের সাথে লেগে যায়। পরাগ রেণু হতে একটি পরাগ নালিকা বা পোলেন টিউব সৃষ্টি হয়। নালিকাটি গর্ভদণ্ডের ভিতর দিয়ে ক্রমশ গর্ভাশয়ের দিকে
বাড়তে থাকে। পরাগনালিকার ভিতরে প্রথমে টিউব নিউক্লিয়াস ও পরে জেনারেটিভ নিউক্লিয়াস প্রবেশ করে। জেনারেটিভ নিউক্লিয়াসটি মাইটোসিস বিভাজনের মাধ্যমে দুইটা পুংজনন কোষ তথা শুক্রাণু সৃষ্টি করে। পুংজনন কোষটিকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড। এরপর হচ্ছে আরেকটি ঘটনা ঘটে। এখানে তো বললাম এতক্ষণ ফরমেশন অফ মেল গ্যামিট বা পুংজনন কোষের সৃষ্টি নিয়ে। এখন এরপরে আরেকটা যে ঘটনা ঘটে সেটা হচ্ছে ফরমেশন অফ ফিমেল গ্যামেট অর্থাৎ স্ত্রী জনন কোষের সৃষ্টি। ফুলের যে গর্ভাশয় থাকে, এই গর্ভাশয়ের ভিতরে থাকে ডিম্বক। এই ডিম্বকগুলোর ভিতরে একটি স্ত্রী জনন মাতৃকোষের সৃষ্টি হয়। এই কোষটি মিউসিস বিভাজনের মাধ্যমে চারটি হ্যাপ্লয়েড স্ত্রী রেণু কোষ সৃষ্টি করে। অধিকাংশ ক্ষেত্রে চারটি কোষের মধ্যে তিনটি নষ্ট হয়ে যায় এবং একটা বড় হয়। তাহলে তাহলে আমি আবারও বলছি যে ফুলের গর্ভাশয়ের ভিতরে কি থাকে? ডিম্বক থাকে। এই ডিম্বকগুলোর ভিতরে একটা স্ত্রী জনন মাতৃকোষের সৃষ্টি হয়। এই কোষটা মিওসিস বিভাজনের মাধ্যমে চারটা হ্যাপ্লয়েড স্ত্রী রেণু কোষের সৃষ্টি করে। এই চারটার মধ্যে তিনটা নষ্ট হয়ে যায়, একটা বড় হয়। এই জীবিত বড় কোষটার যে নিউক্লিয়াস সেটা মাইটোসিস বিভাজনের মাধ্যমে প্রথমে একটা থেকে দুইটা হয়, পরে দুইটা থেকে চারটা হয়, শেষে চারটা থেকে আটটা নিউক্লিয়াসের সৃষ্টি হয়। এই আটটা নিউক্লিয়াস একটা থলির মতো অঙ্গের দুই মেরুতে অবস্থান করে। থলির ন্যায় এই অঙ্গটিকে ভ্রূণথলি বা এমব্রায়ো স্যাক বলা হয়। তো ভ্রূণথলির দক্ষিণ মেরু হতে একটি করে নিউক্লিয়াস থলির মাঝখানে চলে আসে এবং পরস্পর মিলিত হয়ে একটি একক সেকেন্ডারি নিউক্লিয়াস তৈরি করে। এবং ডিম্বক রন্ধ্রের দিকে অবস্থিত মেরুর তিনটি নিউক্লিয়াসকে একত্রে বলা হয় ডিম্বাণু যন্ত্র বা এক অ্যাপারেটাস। আমরা কিন্তু অ্যাপারেটাস নিয়ে পড়েছিলাম কোষ বিভাজনের সময়। সেই ক্লাসটা যারা মনোযোগ দিয়ে করেছেন তাদের আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না। ডিম্বাণু যন্ত্রের তিনটা নিউক্লিয়াসের মাঝখানের অপেক্ষাকৃত বড় এবং এটি হলো ডিম্বাণু বা এগ। ডিম্বাণুর দুই পাশে দুইটা সিনার্জিড ডিম্বাণু থাকে, এগুলা স্ত্রী জনন কোষ বা স্ত্রী গ্যামেট। ভ্রূণথলির অপর তিনটা নিউক্লিয়াসকে বলা হয় প্রতিপাদ নিউক্লিয়াস। তাহলে এখন কি ঘটলো? এখানে দুই ধরনের কোষের তৈরি হলো, একটা হলো পুংজনন কোষ আর একটা হলো স্ত্রী জনন কোষ। আচ্ছা, পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষ তৈরি হয়ে কি বসে থাকবে? এই দুইটার মধ্যে মিলন ঘটতে হবে। তাহলে মিলন কিভাবে ঘটবে? দুইটা কিভাবে একত্রিত হবে? পরাগ যে নালিকাটি আছে সেটা গর্ভদণ্ডের ভিতর দিয়ে ক্রমশ বাড়তে থাকবে এবং শেষ পর্যন্ত ডিম্বকের যে ভ্রূণথলি আছে সেখানে পৌঁছে যাবে। ভ্রূণথলিতে পৌঁছানোর পর নালিকার যে অগ্রভাগ সেটা ফেটে যাবে এবং পুংজনন কোষ দুইটা মুক্ত হবে। একটা পুংজনন কোষ স্ত্রী জনন কোষের সাথে মিলিত হয়ে যে ঘটনাটা ঘটবে সেটা হলো নিষেক। এভাবে নিষেক সম্পন্ন হবে। অপর পুংজনন কোষটি সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হবে। এই মিলনকে ত্রিমিলন বা ট্রিপল ফিউশন বলে। এই পদ্ধতিকে দ্বিনিষেক বলা হয় বা ডাবল ফার্টিলাইজেশন বলা হয়। তাহলে দেখেন নিষেক প্রক্রিয়ার ধাপগুলো কি কি? উপরে যে আলোচনা করলাম এতক্ষণ ধরে, এই আলোচনাগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে নিষেক প্রক্রিয়ার টোটাল ধাপ হচ্ছে তিনটা। পুংজনন কোষের সৃষ্টি হবে প্রথম ধাপে, এরপর স্ত্রী জনন কোষের সৃষ্টি হবে, এরপর এই দুইটা কোষের অর্থাৎ পুংজনন ও স্ত্রী জনন কোষের মিলন ঘটবে। আচ্ছা, মিলন ঘটার পর কি হবে? মিলন ঘটার পর যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এমব্রায়ো তৈরি হবে। ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো অর্থাৎ ভ্রূণ তৈরি হবে। নিষেকের পর ভ্রূণ সৃষ্টি হবে। স্ত্রী ও পুংজনন কোষের মিলনের ফলে সৃষ্টি হবে ডিপ্লয়েড জাইগোট। আগে ছিল হ্যাপ্লয়েড। স্ত্রী জনন কোষ এবং পুংজনন কোষ আলাদা 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 ভাবে হ্যাপ্লয়েড ছিল। দুইটা যেহেতু মিলিত হয়ে গেছে, এখন আর হ্যাপ্লয়েড নাই, এখন হয়ে গেছে কি ডিপ্লয়েড। একে নিষিক্ত ডিম্বাণুও বলা হয়। জাইগোট কোষটি কিছু সময়, সেটা ঘন্টা দিন মাসও হতে পারে, এক এক উদ্ভিদে এক এক রকম হতে পারে, এগুলো বিশ্রাম অবস্থায় থাকবে। বিশ্রাম অবস্থা যখন শেষ হবে তখন কোষটি আর এভাবে বিভক্ত হয়ে দ্বিকোষী প্রাথমিক ভ্রূণ, যেটাকে ইংরেজিতে বলা হয় প্রো এমব্রায়ো, সে প্রো এমব্রায়ো গঠন করবে। দ্বিকোষী প্রাথমিক ভ্রূণটি পরবর্তীতে ক্রমান্বয়ে বিভিন্নভাবে বিভাজিত হয়ে একটি ভ্রূণে পরিণত হবে। আর একটি ভ্রূণে থাকে বীজপত্র এবং ভ্রূণাক্ষ। ভ্রূণাক্ষের উপরের অংশ হলো ভ্রূণমুকুল এবং নিচের অংশটা হলো ভ্রূণমূল বা রেডিক্যাল। একবীজপত্রী উদ্ভিদের যে মূল আছে এই মূলে একটি বীজপত্র থাকে, যেমন নারিকেল, ধান, গম, কচু এগুলাতে
একটা মাত্র বীজপত্র থাকে, আর দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণে দুইটা বীজপত্র থাকে, যেমন আম, শিম, শোলা, মটর, এগুলোতে দেখবেন দুইটা পার্ট থাকে বীজের মধ্যে, এজন্য এটা দুইটা বীজপত্র থাকে বলা যায়। আচ্ছা, এটা গেল। এরপর ডেভেলপমেন্ট অফ অ্যান্ডোস্পার্ম বা শস্যের উৎপত্তি। শস্য, এই শস্য বা শ্বাস হলো বীজের একটা অত্যাবশ্যক অবয়ব। বৃদ্ধিরত ভ্রূণের খাদ্য এ শস্যে প্রথমে জমা হয়। শস্য হতে ভ্রূণ খাদ্য আহরণ করে। ভ্রূণথলির সেকেন্ডারি যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসের সাথে একটা পুংজনন কোষের মিলনের মাধ্যমে একটা ট্রিপ্লয়েড কোষ গঠিত হয়। তাই হলো শস্যের প্রথম কোষ। এই ট্রিপ্লয়েড কোষটি মাইটোসিস প্রক্রিয়ায় ক্রমাগত বাড়তে থাকে, বৃদ্ধি পেয়ে পরিপূর্ণ শস্য গঠন করে। শস্য ট্রিপ্লয়েড অর্থাৎ তিনটি নিউক্লিয়াস যুক্ত হয়ে এটি গঠিত হয়। তাহলে ডিম্বাশয় থেকে ফলের উৎপত্তিতে আমরা কি কি দেখি? ডিম্বাশয় থেকে আমরা দেখি, ডিম্বাশয় থেকে বা গর্ভাশয় থেকে আমরা দেখি ফল তৈরি হয়। আর ডিম্বাশয় ত্বক থেকে তৈরি হয় ফলত্বক, ডিম্বক থেকে তৈরি হয় বীজ। আবার ডিম্বক থেকে বীজ কিভাবে তৈরি হয়? ডিম্বক থেকে হয় বীজ, ডিম্বক ত্বক থেকে হয় বীজত্বক, ডিম্বাণু থেকে হয় ভ্রূণ, শস্যকোষ থেকে হয় শস্য, ডিম্বক রন্ধ্র থেকে হয় বীজরন্ধ্র, এবং ডিম্বক নাড়ি থেকে হয় বীজের বোটা। এইভাবে উৎপত্তিগুলো ঘটে। এরপরে তাহলে এখানে গেল এগুলো আমরা কি নিয়ে আলোচনা করলাম? নিষেক প্রক্রিয়া নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ নিষেক প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের ফল তৈরি হয়। আচ্ছা, এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে নিষেক যদি না ঘটতো তাহলে কি সমস্যাটা হতো, তাহলে কিন্তু আমরা ফল খেতে পারতাম না, উদ্ভিদের বংশবৃদ্ধি হতো না। আমরা বিশেষ করে যারা প্রাণীকুল যারা আছি, মানব মানব জাতি, আমরা খাবারের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। এখন উদ্ভিদে যদি নিষেক ক্রিয়া না ঘটে তাহলে উদ্ভিদে ফল তৈরি হতো না। আর যদি ফল তৈরি না হতো, খাবারের অভাবে আমরা বেঁচে থাকতে পারতাম না, মানব জাতি বিলীন হয়ে যেতাম আমরা। তাহলে আমরা বলতে পারি যে নিষেকের গুরুত্বটা খুবই বেশি। আচ্ছা, এখন এই যে ফল এবং বীজ, এগুলো কিন্তু আহ ছড়িয়ে পড়ে। ফল এবং বীজগুলো কিন্তু ছড়িয়ে পড়ে, এগুলো বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকগুলো দেখবেন বিস্ফোরিত হয়ে বাতাসে উড়ে উড়ে অনেক দূরে চলে যায়। অনেকগুলো দেখবেন পানিতে ভেসে ভেসে অনেক দূরে ছড়িয়ে পড়ে ফল এবং বীজ। হ্যাঁ, অনেক সময় দেখবেন কম্পনের ফলে দেখবেন দোপাটি, মটরশুঁটি, রেডি, এই গাছগুলোর ফলগুলো অনেক দূরে ছিটকে পড়ে। অনেক সময় দেখবেন যে কিছু কিছু গাছের বিভিন্ন ফল কাটা আমাদের গায়ে লেগে থাকে বা প্রাণীদের শরীরে লেগে থাকে, লেগে অনেক দূরে দূরে এগুলো কি হয়, ওই প্রাণীদের মাধ্যমে ছড়িয়ে পড়ে। পাখির সাহায্যে ছড়িয়ে পড়ে বীজ এবং ফল, পাখিরা ঠোঁটে করে অনেক দূরে নিয়ে যায়, বা পাখিরা খায়, খাওয়ার পরে ফলটা খাওয়ার পরে বীজটা পায়খানার সাথে বের হয়ে চলে যায়। এভাবেও পাখির মাধ্যমে বীজটা অনেক দূরে ছড়িয়ে পড়ে। আচ্ছা, ফল এবং বীজ যদি বিস্তরণ না ঘটতো তাহলে কি হতো? তাহলে বন তৈরি হতো না, উদ্ভিদের বংশবৃদ্ধি রহিত হয়ে যেত, বা যে কয়টা উদ্ভিদ টিকে থাকতো সেগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যেত। তাহলে আমরা বলতে পারি যে গাছপালার অস্তিত্ব রক্ষা, বংশবৃদ্ধির অনুকূল পরিবেশ পাবার জন্য ফল এবং বীজের যে বিস্তরণ, এই বিস্তরণের একটা গুরুত্ব অবশ্যই রয়ে গেছে। তো আজকে এতটুকুই আলোচনা। যারা ছিলেন ক্লাসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আহ কারো কোনো প্রশ্ন থাকলে করেন, প্রশ্ন না থাকলে আমরা লিভ নিতে পারি।